কি অনেক লম্বা সময় ধরে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করছো অথচ এখনও সাকসেসফুল হতে পারোনি? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। এই ভিডিওটি দেখো, এই ভিডিও থেকে অনেক লেসন পাবে যে আলাদা কীরকম অ্যাক্টিভিটি করা যেতে পারে, অথবা যে কম্পিটিটিভ এক্সামের যে ট্র্যাপ, সেই ট্র্যাপে তুমি কিভাবে না ফাঁসো, সেই নিয়েই আজকের এই ভিডিও। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা দেখছো ইউপিএসসি উইথ চিনুদা। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করে নিও। চলো শুরু করা যাক। কোনো কম্পিটিটিভ এক্সামে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য একটা ট্র্যাপ আছে। ট্র্যাপ, সেই ট্র্যাপটা কীরকম? সেই ট্র্যাপটা হচ্ছে, যদি কোনো কম্পিটিটিভ এক্সাম যদি প্রতি বছর হয়, সেটার ক্ষেত্রে ট্র্যাপ হচ্ছে, যদি আমি ফর এক্সাম্পল ইউপিএসসি নিয়ে নিই। ইউপিএসসি এক্সাম কী করে? ইউপিএসসি এক্সাম করা হচ্ছে তিনটে সেক্টরে হচ্ছে: প্রিলিমসে, মেন্স আর ইন্টারভিউ। তুমি যদি এই তিনটের মধ্যে যে কোনো একটা এক্সামে ফেল করো, তোমাকে সেই আলটিমেট শুরু করতে হবে প্রথম থেকে, পরের বছরে কমপ্লিট করতে হবে প্রথম থেকে। ঠিক আছে, তুমি যদি ইন্টারভিউ ফেজে ফেল করো, তবুও তোমাকে সেই পরের বছরে প্রিলিমস দিতে হবে। তুমি যদি মেন্সে ফেল করো, তাহলেও তার পরের বছর তোমাকে প্রিলিমস থেকে শুরু করতে হবে। এর ফলে কি হয়, যদি ধরো যেমন কারোর মেন্স হয় কোথায়? মেন্স হয় সেপ্টেম্বর নাগাদ, সেপ্টেম্বরের শেষ উইকে, সেপ্টেম্বর কি অক্টোবর নাগাদ হয়। এটা রেজাল্টটা বেরোয় ডিসেম্বর নাগাদ। ঠিক আছে, রেজাল্ট বেরোলো ডিসেম্বর নাগাদ। যার হলো সে তো ইন্টারভিউ ফেজের জন্য করবে, আর যার না হলো সে আবার ঘুরে চেষ্টা করবে। কিন্তু এইখানে কি হয়, যেহেতু মেন ডেসক্রিপটিভ টাইপ, মেনলি ডেসক্রিপটিভ টাইপ হওয়ার জন্য কি হয়, তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারো না তোমার প্রবলেমটা কোথায় ছিল। হ্যাঁ, কিছু ওভারভিউ বোঝা যায় যে এই সাবজেক্টটা আমার খারাপ হয়েছে, কিন্তু এমনও অনেক সময় হয় যে সাবজেক্টটা তোমার ভালো, তোমার মনে হচ্ছে যে তুমি ভালো লিখেছো, কিন্তু সেই সাবজেক্টটা তবুও মার্কস আসে না। কোথায় ভুল হচ্ছে সেটা তুমি ধরতে পারো না। আর এই ইউপিএসসি মার্কসটা কখন দেয়? ইউপিএসসি মার্কসটা বার করে একদম পুরো ফাইনাল যারা সিলেক্ট হচ্ছে তাদের পরে, মানে তুমি ধরে নাও এপ্রিল নাগাদ মার্কসটা আসে। কার কি মার্কস আছে সেটা এপ্রিল নাগাদ দিল। এপ্রিল নাগাদ দেওয়ার পরে তোমার কাছে আর হার্ডলি কিছুদিনই টাইম থাকে সেইখান থেকে প্রিলিমস দেওয়ার জন্য। মানে তুমি তখন সেই প্রিলিমসের জন্য ফুল ফোকাস করো, প্রিলিমসের জন্য পড়তে লাগো। তো অন্য যে তোমার মেন্সের যে গাফিলতি ছিল, সেই গাফিলতিটাকে ঠিক করার মতো আর সুযোগ পাও না। সেই মেন্সে পাস করার পরে আবার সেই প্রিলিমস, আর ওই 3 মাসের মধ্যে তুমি মেন্সের জন্য পড়বে, না তোমার যেটা মিস্টেক ছিল সেটাকে শুধরাবে। আলটিমেট কিছুই টাইম পাওয়া যায় না। অতএব তুমি তার পরের বছরও মেন্স দিতে যাও, সেই তোমার আগের বছরে মেন্সের যে তোমার লেভেল ছিল সেই লেভেলেই তুমি আলটিমেট মেন্সটা দিতে যাও। তাহলে কি হয়, তুমি আলটিমেট কোনো ইমপ্রুভ করতে পারলে না। ঠিক আছে, এটা একটা হলো। আবার একটা যদি দেখি ইন্টারভিউ ফেজে, সেম ইন্টারভিউ ফেজেতেও এরকম। ইন্টারভিউ ফেজে তুমি মার্কসটা জানতে পারছো কখন? প্রিলিমসের জাস্ট আগে। মানে তুমি যখন মার্কস জানতে পারবে, তখন তুমি প্রিলিমসের জন্য ফুল ফোকাসে পড়া শুরু করে দেবে। তো তোমাকে নিজেকে ইমপ্রুভ করার, যে তোমার ভুলগুলো যেটা হয়েছে, ভুলগুলোকে শোধরানোর তুমি সেই টাইমটা আর পাবে না। তার জন্য কি হয়, তার জন্য এটাই হয়, যারা প্রথমবার ফেল করলো তারা আবার সে শুরু থেকে শুরু করলো, দ্বিতীয়বার ফেল করলো সে আবার শুরু করলো যে মার্কসটা আসুক, মার্কসটা দেখে ইমপ্রুভ করব। তৃতীয়বার করলো যে মার্কসটা দেখে ইমপ্রুভ করব। আলটিমেটলি কি হয়, ইমপ্রুভ কিছুই হয় না। সেই যেখানে ইনিশিয়াল লেভেলে, যেই লেভেলে ছিলে তুমি, সেই লেভেলেই তুমি চলে আসো। ঠিক আছে, কারণ তুমি ইমপ্রুভ করার টাইমই পাও না। যখন ইমপ্রুভ করার অ্যাকচুয়াল টাইমস হচ্ছে এই যে মেন্সের রেজাল্টে যারা পাস করলো না, এই মেন্স দেওয়ার পর থেকে এই ডিসেম্বর পর্যন্ত, এই কটা মাস হচ্ছে ইমপ্রুভ করার অ্যাকচুয়াল টাইম। মানে যদি দেখি অক্টোবর থেকে ডিসেম্বর হচ্ছে ইমপ্রুভ করার টাইম। সেই ইমপ্রুভ করার টাইমটা তো তুমি বুঝতে পারবে না যে তোমার আলটিমেট ফল্ট কোথায় ছিল। তাহলে তোমার কি হয়, যে জায়গায় ইমপ্রুভ করাটা দরকার সেই জায়গায় ইমপ্রুভ করাটা হয়ে ওঠে না। ঠিক আছে, এটা একটা মেন রিজন ট্র্যাপের জন্য। তার ফলে কি হয়, বারবার ওই একই সাইকেলে ফাঁসতে থাকে, একই সাইকেলে ফেঁসে যাওয়ার জন্য ওই ট্র্যাপের মধ্যে ফেঁসে যায়, আর বাইরে বেরোতে পারে না। একবার এক্সাম দেওয়ার পর মনে হলো যে হ্যাঁ এইবারে তো আমার হয়ে যাবে। যেমন আমার এইবারে কি হয়েছিল, আমি এবারে কি করেছিলাম, সেপ্টেম্বরে মেন্স দিলাম। মেন্স দেওয়ার পরে আমার নিজের যেটা মনে হয়েছিল যে মেন্স ভালো হয়েছে, মেন্স পেরিয়ে যাবে হয়তো, সেই জন্য আমি কি করলাম, আমি ওয়েট করলাম এই ডিসেম্বর পর্যন্ত ওয়েট করাতে এই কিছু মাসে পড়া কিছুই হয় না।
ঠিক আছে, এই পুজো আসে, দুর্গা পুজো, কালী পুজো, এইসব করতে করতে চলে যায়। ডিসেম্বর পর্যন্ত ওয়েট করলাম। যখন ডিসেম্বরে জানতে পারলাম যে আমার হলো না, তখন কি হলো, আমার কাছে এই যে 3 মাস যে ইমপ্রুভ করার যে মেন সময়টা ছিল, সেটা আমার হাত থেকে অলরেডি বেরিয়ে গেছে। তার জন্য কি, আমাকে আবার যদি সামনে বছর প্রিপেয়ার করতেও হয়, সেই লেভেল থেকেই আমি রয়ে যাব, আর সেই আগের লেভেলকে আমি যেতে পারবো না। তাহলে আলটিমেট কি হলো, আমার যে মানে এই অ্যাটেম্পটেও যা প্রিপারেশন লেভেল ছিল, নেক্সট অ্যাটেম্পটেও সেই প্রিপারেশন লেভেলেই থাকবে। হ্যাঁ, কিছু হাত তক ইমপ্রুভ করা যাবে, কিন্তু যেটা মেন ইমপ্রুভের জায়গা, সেইটা কিন্তু পুরোভাবে ক্লিয়ার করা যাবে না। তাহলে এইটা আমরা বুঝতে পারি, ইউপিএসসির ক্ষেত্রে মার্কস দেয় সেই জন্যই বোঝা যায়, ইউপিএসসির ক্ষেত্রে মার্কস দেয় সেই জন্যই বোঝা যায়। কিন্তু যেগুলোর ক্ষেত্রে মার্কস দেয় না, যেমন যদি আলাদা ক্ষেত্রে দেওয়া হয়, যেমন ডাব্লিউবিসিএসই নেওয়া গেল, ডাব্লিউবিসিএস হয়ে গেল বা এসএসসি হয়ে গেল, যে কোনো কম্পিটিশন যেগুলো মার্কস ফোকাস করে না যে আলটিমেট মার্কস কত হয়েছিল, সেইগুলোরও সেমই। যা এবারে মনে করো যে ইংলিশটা ঠিকঠাক হলো না, তা তুমি পরেরবারে ইংলিশে পরীক্ষা দিলে, কিন্তু এমন হবে যে ইংলিশের পেপার হয়তো সেই পরীক্ষাটা টাফ এসেছিলো, তারপরের বারে হয়তো ইংলিশে ইজি এলো, জিএসে টাফ চলে এলো। তাহলে কি হয়, আলটিমেটলি একটা না একটা জায়গায় কোনো কিছু ফাঁস থেকেই থাকে। তার ফলে কি হয়, ইমপ্রুভ করা তোমার হয় না, আর যে জায়গায় থাকো সেই জায়গাতেই থেকে যাও। তার ফলে এই বারবার প্রতি বছর ওই একই সাইকেল রিপিট করতে থাকো, আর ওইখানে ফেঁসে যাও। তার জন্য আমি কি বলবো, তার জন্য আমি বলবো অবশ্যই কিছু প্ল্যান বি রাখবে। প্ল্যান বি, প্ল্যান সি, অবশ্যই যে কোনো কম্পিটিটিভ এক্সাম করার সময়তেই ঠিক করে নেবে যে আমার এইটা না হলে আমার কি আছে, প্ল্যান বি, প্ল্যান সি, সব কিছু যত প্ল্যান ভাবতে পারো তত ঠিক করে নেবে। কারণ আজকালকার দিনে এতটাই কম্পিটিশান যে 100 জন পরীক্ষা দিলে একজন পায় না, মানে এতটাই কম সিট থাকে, 100 জনেতে একজনও হয় না, মানে রেশিওটা 100:1ও না, তার থেকেও অনেক কম। আজকালকার যে কোনো পরীক্ষা, যে কোনো এক্সামের জন্য এই রেশিওটা কম হয়। তাহলে তোমার জন্য প্ল্যান বি, প্ল্যান সি থাকা অবশ্যই দরকারি। আমার কি হলো, আমি তো জব করতামই, তো আমি ওই জবটাকে আমি ওই প্রিলিমস পাস করার পরে ছেড়ে দিয়েছিলাম। তাহলে আমি এই কদিন জবে জয়েন করতে পারিনি, কারণ ওই আমি ভেবেছিলাম যে পাস করে যাব, তাহলে আবার জব ছাড়তে হবে, তাহলে একটা ইমপ্রেশন খারাপ হয়, সেইটার জন্য আমি আর কোনো জবেতেই জয়েন করিনি। কিন্তু দেখলাম যখন হলো না, তখন আমি আবার জব খুঁজে আবার জানুয়ারি থেকেই জবে জয়েন করব। তাহলে কি হলো, আমার একটা ফাইন্যান্সিয়াল নিয়ে আমাকে আর ভাবতে হলো না, যে ফাইন্যান্সিয়াল তো কিছু তো হবে, কিছু না হলে আমি তো না খেতে পেয়ে মরে যাব না। এটা আলটিমেটলি এটা নিজের খরচা তো নিজে চালাতে পারবো, বাড়ির লোকের কাছ থেকে তো টাকা চাইতে হবে না। অথচ বাড়িতে আমি চাইলে কিছু পাঠাতেও পারবো, হেল্পও কিছু অন্তত করতে পারবো। সেই জন্যেই প্ল্যান বি, প্ল্যান সি এরকমভাবে সবসময় তৈরি রাখবে। এবারে প্ল্যান বি, প্ল্যান সি কী করে করবে? প্ল্যান বি, তুমি হয়তো তোমার কোনো টেকনিক্যাল ফিল্ড হলে তুমি টেকনিক্যাল রিলেটেড কিছু যেতে পারো, বা টিচার লাইনে কিছু যোগাযোগ করতে পারো, বা টিউশন পড়াতে পারো, যে কোনো হতে পারে, যে কোনো, বা নতুন নতুন যে এখনকার স্কিল দরকার আছে, এআই এর ওপর স্কিল, সেই রকম যে স্কিল নিয়ে করতে পারো, মার্কেটিংয়ের ওপর কিছু করতে পারো, যে কোনো কিছু করতে পারো। কিন্তু আলটিমেটলি তোমার যখন একটা প্ল্যান বি থাকবে, তখন তোমার এক্সামের টাইমে তুমি তোমার 100% দিতে পারবে। ফাইন্যান্সিয়ালের জন্য তোমাকে ভাবতে হবে না, ফাইন্যান্সের জন্য, আর ফ্যামিলির ওপরেও অত স্ট্রেস পড়বে না। ঠিক আছে, তাহলে আলটিমেটলি তুমি তোমার নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মতো করে প্রিপারেশানটা করতে পারবে। হ্যাঁ, টাইম কিছু কম পাওয়া যায় অবশ্যই, কিন্তু সব জিনিসেরই কিছু অ্যাডভান্টেজ থাকলে কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকবেই, তাহলে তোমাকে সেটাকে মেনে নিয়ে চলতে হবে। আর আমার ক্ষেত্রে মেন যে কোনো জিনিসের জন্যে মেন হচ্ছে 3 অ্যাটেম্প্ট দাও। যদি তুমি রেগুলার অ্যাসপিরেন্ট হও, রেগুলারের ক্ষেত্রে আমি বলবো 3টে অ্যাটেম্প্ট দাও। যে এক্সামের জন্যই তুমি পড়ছো না কেন, সেটা হতে পারে ইউপিএসসি, হতে পারে ডাব্লিউবিসিএস, হতে পারে এসএসসি, 3টে অ্যাটেম্প্ট দাও। 3টে অ্যাটেম্প্টে তোমার 100%কে পুরো নিগড়ে দাও, মানে নিজের 100%কে পুরো দাও। কিন্তু 3টে অ্যাটেম্প্টেও যদি না হয়, তাহলে তুমি তোমার প্ল্যান বি এতে শিফট করো। কারণ যদি এইটা আমাদের জীবন হয়, তাহলে এই প্রিপারেশান ফেজটা, জব লাইফটা এইটুকুই, কিন্তু বাকিটা অনেকটাই। এমন না হয় যে তুমি 5-6 বছর যেটা তোমার লাইফে সবচেয়ে ইউজফুল টাইম, এই ইউথটা তুমি 6 বছর তুমি শুধু প্রিপারেশানে দিলে, তোমার আর অন্য কিছু করলে না। আর প্রিপারেশনের সময় কি হয়, ফ্রেন্ড জোন থেকে আলাদা হয়ে যায় আমরা, ফ্যামিলি থেকে অনেকটা আলাদা হয়ে যাই, যে আমাদের রিলেশনশিপ আছে সেগুলো থেকে আলাদা হয়ে যায়। তাহলে কি হয়, একা হয়ে পড়িস। কিন্তু সেই একাকিত্বতা যাতে না হয়, তার জন্য তুমি 3টে অ্যাটেম্প্টের বেশি আমি তো বলবো, যদি রেগুলার হও তাহলে দিও না। তুমি তখন আলাদা অপশান খোঁজার চেষ্টা করো, তখন আরও চেষ্টা করো জবের সঙ্গে দেওয়ার। কারণ তোমার যখন 3টে অ্যাটেম্প্ট হবে, তোমার তো সিলেবাস তো পুরো কমপ্লিটই আছে, তোমাকে শুধু রিভাইজই করতে হবে। তখন তুমি জব চাইলে কোনো জবের সঙ্গেও দিতে পারো।
ঠিক নয় কি? তাহলে তুমি জবের সঙ্গে দেওয়ার চেষ্টা করো, কারণ এটা আমি অনেককেই দেখেছি যে ছটা বার অ্যাটেম্প দিচ্ছে কিন্তু তার ইউপিএসসির ক্ষেত্রে প্রিলিমসই পাস করতে পারেনি, এমনও অনেক আছে। হ্যাঁ, তাহলে তার কি হবে? সে প্রিলিমস পাস না করতে পারলে একটা তো সে নিজের মানে ডিপ্রেশনে ভুগবে, যে ডিপ্রেশনে চলে আসবে, তাহলে তার কি তার ফিউচার লাইফটা কী হবে? তখন সে যখন প্রিপেয়ার করছে সে তখন 20s এজেতে আছে, 20 থেকে 30 এজের মধ্যে, তাহলে তার লাইফে এখন অনেক কিছু বাকি আছে। শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার জব কোনো লাইফকে ডিসাইড করতে পারে না, জবের বাইরেও অনেকভাবে অনেক কিছু করা যায়। তা তোমরা সেই অপশানগুলোর পেছনে দেখো। 3টের বেশি অ্যাটেম্প্ট আমি তো সাজেস্ট করবো যে রেগুলারের ক্ষেত্রে একদমই দিও না যারা ফুল টাইম প্রিপারেশন করছো, কারণ অনেক কিছু স্ট্রেস চলে আসবে, ফাইন্যান্সিয়াল স্ট্রেস আসবে, তোমার নিজের লাইফের স্ট্রেস চলে আসবে, অনেক কিছু আলাদা আলাদা প্রবলেম শুরু হবে। তার জন্য 3টে অ্যাটেম্প্ট দেওয়ার পরে কোনো জব সার্চ করো বা যে কোনো কিছু, সেটা প্ল্যান বি এতে শিফট করো। প্ল্যান বি থাকা অবশ্যই জরুরি। প্ল্যান বি যে কোনো কিছু হতে পারে, তুমি যেটা তোমার কাছে এক্সপার্টিস, তুমি যেটাতে ভালো মনে করো সেটা নিয়ে তুমি প্ল্যান বি বানাও। যে কোনো কিছু অন্য কিছু সার্চ করো, সার্চ করে দেখো তোমার জন্য কোনটা সুটেবল, সেই হিসাবে তুমি করো, কিন্তু অবশ্যই প্ল্যান বি থাকা জরুরি। এই যে ট্র্যাপ, ইউপিএসসি ট্র্যাপের মধ্যে কোনো দিন ফাঁসবে না। ট্র্যাপেতে ছটা, এটা একদম সিরিয়াস কথা আমি বলছি, তুমি যদি দেখো ছটা অ্যাটেম্প্ট, মানে যেটা জেনারেলের হায়েস্ট অ্যাটেম্প্ট, সেই ছটা অ্যাটেম্প্ট দিয়েছে কিন্তু প্রিলিমসই পাস করতে পারেনি। কিন্তু তার উচিত ছিল না যে 3টে অ্যাটেম্প্ট দেওয়ার পর যখন হচ্ছে না তখন তাকে অন্য কিছুতে চান্স নেওয়ার? তারও অবশ্যই উচিত ছিল, কারণ ছটা অ্যাটেম্প্ট দিয়ে নিজেকে পুরো ডিপ্রেশনে ফেলার কোনো, আমি তো মনে করি না কোনো মানে হয়। কারণ ইউপিএসসি জব পাওয়ার পরেও, কোনো যে জব পাওয়ার পরেও যে তুমি ঠিকঠাক জব পাবে মনের মতো, তার কোনো গ্যারেন্টি নেই। আমি ডাব্লিউবিসিএস এর ওয়েস্ট বেঙ্গলে জবের শর্টেজ আছে আমি জানি, কিন্তু আমি অনেককে এমনও দেখেছি যে জবে যারা ওই ডাব্লিউবিসিএসে মিসলিনিয়াসে পেয়েছিল তারা জব ছেড়ে দিচ্ছে, যারা ওই আইসিডিএসে পেয়েছিল তারাও ছেড়ে দিচ্ছে, এমন অনেক কিছু আছে। কিন্তু তুমি যে একটা গভর্নমেন্ট জব পেয়ে যাও মানেই তুমি মন মতো জব পেয়ে যাবে, তোমার লাইফ খুব সুখের হয়ে যাবে, এটা কিন্তু তোমার একদম কমপ্লিটলি ভুল ধারণা। লাইফটা অনেক বড়, গভর্নমেন্ট জবের বাইরেও আরও অনেক কিছু আছে এক্সপ্লোর করার মতো, সেইগুলোর পেছনে দেখো, সেইগুলো করো, এটাই আমি বলবো। শুধুমাত্র ট্র্যাপেতে ফাঁসো না, কারণ ট্র্যাপেতে ফাঁসলে ওই ট্র্যাপেই ফেঁসে যাবে, আর আলাদা কিছু নিজেকে করতে পারবে না। বাস আমার ভিডিও এইটুকুই। আমার এই ভিডিও বানানোর মেন উদ্দেশ্য তোমাদেরকে মোটিভেট করা যে ইউপিএসসি বা কোনো কম্পিটিটিভ এক্সামের বাইরেও একটা জীবন আছে, সেই জীবনটাকেও তোমরা ফলো করার চেষ্টা করো, সেই জীবনটাকেও তোমরা মানে জীবন একটাই, সেটাকে ঠিকভাবে বাঁচো, সেটাকে ঠিকভাবে আনন্দ করে কাটাও। ঠিক আছে, এই কম্পিটিটিভ এক্সামের চক্করে মানে এই ট্র্যাপের মধ্যে ফাঁসো না। হ্যাঁ, ট্রাই করা দরকার, কিন্তু এমন না যেটা সেটাই পুরো জীবন। জীবন অনেক বড়। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। ঠিক আছে, টাটা, বাই বাই, টেক কেয়ার।